প্রিয়াঙ্কা তার স্বামী রঞ্জনের সঙ্গে বাস করে। একদিন প্রিয়াঙ্কা দুপুরবেলা নিজের বাড়িতে ঘুমাচ্ছিল, আর তখনই হঠাৎ করে তার বাড়ির কলিং বেল বেজে ওঠে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে তার বাড়ির দরজার সামনে বেশ কয়েকজন রিপোর্টার দাঁড়িয়ে আছে। হ্যালো ম্যাডাম, কেমন আছেন আপনি? আমরা এখানে এসেছি আপনার ইন্টারভিউ নিতে। আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমরা কি আপনার ইন্টারভিউ নিতে পারি? না না, কোনো প্রবলেম নেই, বলুন আপনারা কি জানতে চান। আসলে ম্যাডাম, কিছুদিন আগে আপনার প্রথম সিনেমা রিলিজ হয়েছে, আপনার জীবনের প্রথম সিনেমা। আর আপনি প্রথম সিনেমা করেই সকলের মাঝে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। এমনকি কেবলমাত্র একটা সিনেমা করে আপনি ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনাদের সাফল্যের পেছনে কি রহস্য আছে আমরা এটাই জানতে চাই। আপনি অভিনেত্রী হলেন কিভাবে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, এসব নিয়ে যদি আপনি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলতেন আর কি। দেখুন, আমার হিরোইন হয়ে ওঠার পেছনে অনেক গল্প আছে। আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার জীবনে, তবে ছোটবেলা থেকে আমার হিরোইন হওয়ার ইচ্ছে ছিল। এভাবে প্রিয়াঙ্কা তার অতীত জীবনের কথা বলতে শুরু করে। প্রিয়াঙ্কা ছোটবেলা থেকেই দেখতে ভীষণ সুন্দর ছিল। সে যখন বড় হয়ে ওঠে তখন সে দেখতে আরো সুন্দরী হয়ে যায়। সে দেখতে ভীষণ পরিমাণে সুন্দরী হওয়ায় তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলেই তাকে হিরোইন বলে ডাকতে শুরু করে। আর তখন থেকেই প্রিয়াঙ্কার মনে হিরোইন হয়ে ওঠার ইচ্ছা জেগে ওঠে। আমি দেখতে এত সুন্দর, সবাই আমাকে হিরোইন বলে ডাকে, আমি তাহলে হিরোইন হয়েই ছাড়বো। আমি দেখতে সুন্দর আর আমি ভালো অ্যাক্টিংও করতে পারি। শুধু সুযোগের অপেক্ষা। আমার কলেজের পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে আমি হিরোইন হওয়ার চেষ্টা করব। আমি আমার স্বপ্ন পূরণ করব। প্রিয়াঙ্কা যেই কলেজে পড়াশোনা করত সেই কলেজেই রঞ্জন নামে একটি ছেলেও পড়তো। রঞ্জন একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। সে তার মায়ের সঙ্গে বাস করত। তাদের কলেজের পাশেই রঞ্জনের বাবার একটা পরোটার দোকান ছিল। বাবা মারা যাওয়ার পর রঞ্জন এখন নিজেই সেই পরোটার দোকান চালায়। সে সকালবেলা এবং সন্ধ্যাবেলা করে পরোটার দোকানে বসে এবং বাকি সময়টা সে পড়াশোনা করে। প্রিয়াঙ্কা পরোটা খেতে পছন্দ করায় সে প্রত্যেক দিনই রঞ্জনের দোকানে পরোটা খেতে যায়। আর এভাবেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি রঞ্জন প্রিয়াঙ্কাকে পছন্দও করে ফেলে। একদিন রঞ্জন তার মাকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কাদের বাড়িতে আসে। এ কি রঞ্জন, তুমি এখানে? তুমি তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছো হঠাৎ করে, কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে তো, অনেক কিছুই হয়েছে। আসলে রঞ্জন তোকে পছন্দ করে, তাই রঞ্জন ওর মাকে নিয়ে এসেছে তোর হাত চাইতে। আমরা তো তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার তো এই বিয়েতে কোনো আপত্তি নেই, আশা করছি তোরও কোনো আপত্তি হবে না। রঞ্জন তো খুবই ভালো ছেলে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কে বলেছে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই? আমি রঞ্জনের মতো ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারবো না। রঞ্জন, তুমি আমার বাড়িতে বিয়ে সম্বন্ধ নিয়ে আসার আগে একটাবার তো আমাকে এই বিষয়ে বলতে পারতে। আমি কি চাই না চাই সেটা না বলেই তুমি আমাদের বাড়িতে চলে এলে। কেন প্রিয়াঙ্কা, আমাকে কি তোমার পছন্দ নয়? আমি তো ফোন করেছিলাম। আমি যেমন তোমাকে পছন্দ করি তুমি আমাকে সেরকম পছন্দ করো। হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে বন্ধু হিসেবে, কিন্তু তাই বলে যে তোমাকে বিয়ে করতে হবে তা তো নয়। আর তাছাড়া আমি তোমার মতো একজন পরোটাওয়ালাকে কেন বিয়ে করব? তুমি জানো না আমি হিরোইন হতে চাই। আমার পড়াশোনাটা শেষ হয়ে গেলেই আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাই। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। প্রিয়াঙ্কা, তুই এইভাবে ছেলেটাকে অপমান করিস না। তুই হিরোইন হতে চাইলে হ না, তোকে কে বাধা দিচ্ছে? বিয়ের পর কি তুই হিরোইন হওয়ার জন্য চেষ্টা করতে পারবি না? আর তাছাড়া আজকাল হিরোইন হওয়া তো সহজ নয়। তুই একজন গরিব ঘরের মেয়ে, গরিবের ঘরে জন্ম নিয়েছিস। আর তুই তো জানিস তোর বিয়ে নিয়ে আমি কত চিন্তায় থাকি। বিয়ে নিয়ে চিন্তা করো সেটা জানি বাবা, কিন্তু তাই বলে একজন পরোটাওয়ালার সঙ্গে তুমি আমার বিয়ে দেবে? তুমি তো অন্য কোনো ভালো বড়লোক ছেলের সঙ্গে আমার বিয়েটা ঠিক করতে পারতে। তুমি কি চাও বাবা, আমি বিয়ের পর রঞ্জনের মতো পরোটা বিক্রি করি? তুমি চাও না তোমার মেয়েকে পৃথিবীর সবাই চিনুক? বড়লোক ছেলের সঙ্গে বিয়ে করার জন্য টাকার দরকার, আর তুই তো ভালো করেই জানিস আমার কাছে অত টাকা নেই। তুই দেখতে সুন্দর বলেই যে তোর যৌতুক ছাড়া বিয়ে হয়ে যাবে তা কিন্তু নয়। আর শুধু রঞ্জন ভালো ছেলে বলে কোনো যৌতুক ছাড়াই তোকে বিয়ে করতে চাইছে। আর এই বিয়েটা তোকে করতেই হবে। আজকে আমি বেঁচে আছি, কালকে যখন আমি থাকবো না তখন তোর কি হবে বলতো? কাকু, আপনি প্রিয়াঙ্কাকে এইভাবে জোর করবেন না, কারণ কোনো কিছু জোর করে সম্ভব নয়। আর জোর করে যেই সম্পর্ক শুরু হয় সেই সম্পর্ক টেকেও না। প্রিয়াঙ্কা, তুমি সময় নাও। তুমি যদি স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে চাও তাহলে আমাকে জানিও। আর চিন্তা নেই, বিয়ের পর আমি তোমাকে পরোটা বিক্রি করতে দেবো না, আর নাইবা তোমার স্বপ্নের মাঝে কখনো বাধা হয়ে দাঁড়াবো। এই বলে রঞ্জন তার মায়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা কিছুতেই রঞ্জনের মতো একজন পরোটাওয়ালাকে বিয়ে করতে চায় না, কিন্তু মনোহর বাবু বারে বারে প্রিয়াঙ্কাকে বোঝাতে থাকে। রঞ্জন যেহেতু খুবই সৎ, পরিশ্রমী এবং চরিত্রবান ছেলে হওয়ায় মনোহর বাবুর রঞ্জনকে খুবই পছন্দ ছিল। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা তার বাবার কথা মেনে নিতে বাধ্য হয় এবং সেই রঞ্জনকেই বিয়ে করে। কিন্তু বিয়ের পরও প্রিয়াঙ্কা রঞ্জনকে অপমান করতে থাকে।
সে মাঝে মাঝে রঞ্জনের সঙ্গে ঝগড়া ঝামেলা করে। একদিন, তোমার মতো পরোটাওয়ালাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। ভেবেছিলাম হিরোইন হব, আর দেখো এখন আমাকে সবাই পরোটাওয়ালার বউ হিসেবে চেনে। কদিন পর সবাই আমাকে পরোটাওয়ালি বলে ডাকতে শুরু করবে। এরকম বলো না প্রিয়াঙ্কা, তুমি এরকম বললে আমার খুব খারাপ লাগে। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমাকে একটা দরকারি জিনিস বলার ছিল। আমাদের এখানে একটা জায়গায় রান্নার কম্পিটিশন হবে, ওখানে যে কোনো কাপল নাম দিতে পারবে। আমি ওখানে তোমার আর আমার নাম লিখে দিয়েছি। আমরা এই কম্পিটিশনে জিততে পারলে 2 লক্ষ টাকা পাবো। এই শুনে প্রিয়াঙ্কা রঞ্জনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি শেষ পর্যন্ত আমাকে পরোটাওয়ালি বানিয়েই ছাড়বে, তাই না? তুমি আমাকে না জিজ্ঞাসা করে, আমাকে কিছু না জানিয়ে রান্নার কম্পিটিশনে আমার নাম দিয়েছো। আমি কি তোমার সঙ্গে ওখানে গিয়ে পরোটা ভাজবো? তুমি সবসময় আমাকে ভুল ভাবো কেন বলো তো প্রিয়াঙ্কা? তুমি হয়তো জানো না এই কম্পিটিশন টিভিতে টেলিকাস্ট করা হবে। তুমি তো এমনিতেই হিরোইন হতে চাও। তুমি কি চাও না যে তোমাকে টিভিতে দেখা যাক? আমি তো তোমার কথা ভেবেই এই কম্পিটিশনে আমাদের নাম দিলাম। এই কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়। কি তুমি সত্যি বলছো? আমাকে টিভিতে দেখাবে? এই শোনো না, আমি না তাহলে একেবারে হিরোইনদের মতো সেজে ওই কম্পিটিশনে রান্না করতে যাব, ঠিক আছে? এত সুন্দর করে সেজে যাব, সবাই শুধু আমাকেই দেখবে। কিন্তু রঞ্জন, আমি কি রান্না করব? আমি তো কিছুই রান্না করতে পারি না, আমি আগেই বলে দিচ্ছি। আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন? ওই কম্পিটিশনের নিয়ম অনুযায়ী আমাদেরকে একটা ইউনিক খাবার রান্না করতে হবে। এমন খাবার যে খাবার কেউ কখনো আগেই খায়নি কিংবা নামও শোনেনি। আর আমি অলরেডি ভেবেও নিয়েছি আমি কি রান্না করব। আমরা রান্না করবো ঘাসের পরোটা। ঘাসের পরোটার নাম শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি ঘাসের পরোটা? উফ, তোমার মতো পরোটাওয়ালার মাথা থেকে এমন কিছুই বেরোবে এটাই স্বাভাবিক। ঘাসের পরোটা আবার কে খায়? আমি তো এরকম পরোটার নাম কখনো শুনিনি। সবাই তো শুনে হাসবে। এটাই তো ওরা চাই, এমন কোনো খাবার যেটার নাম কেউ কখনো শোনেনি। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আমার উপর ছেড়ে দাও। আর ওই কম্পিটিশনে একটা ব্যাপার আছে, যে কাপলদের রান্না করা খাবার দর্শকরা সবচেয়ে বেশি পরিমাণে খাবে, তারাই এই কম্পিটিশনটা জিতবে। প্রিয়াঙ্কা কিছুই বুঝে উঠতে পারে না রঞ্জন কি করতে চাইছে। তবে এসব নিয়ে প্রিয়াঙ্কার বেশি মাথা ব্যথা ছিল না। কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য সে রূপচর্চা এবং শরীরচর্চা করা শুরু করে দেয়। এমনকি সে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য হিরোইনদের মতো এক সুন্দর ড্রেস কিনে নিয়ে আসে। সে কিভাবে কম্পিটিশনে গিয়ে রান্না করবে এবং কিভাবে দর্শকদেরকে খাবার পরিবেশন করবে এগুলোই প্র্যাকটিস করতে থাকে। আর অন্যদিকে রঞ্জন ঘাসের পরোটা বানিয়ে ট্রাই করতে থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে এবং রান্নার প্রতিযোগিতার দিন চলে আসে। প্রিয়াঙ্কা খুব সুন্দর করে একেবারে হিরোইনদের মতো সেজে ওই শোতে গিয়ে উপস্থিত হয়। প্রিয়াঙ্কাকে দেখতে সত্যি হিরোইনদের মতোই লাগছিল। ওখানে উপস্থিত সকলেই হা করে প্রিয়াঙ্কার দিকেই তাকিয়েছিল। রঞ্জন, দেখো সবাই আমার দিকে দেখছে। উফ, আমার তো মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি হিরোইন হয়ে গেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি নিজেকে টিভিতে দেখতে পাবো। ঠিক আছে প্রিয়াঙ্কা, এবার ঘাসের পরোটা বানাতে আমাকে সাহায্য করো। শুধু এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, পরোটাটা কিন্তু তোমাকেই ভাজতে হবে। নাও নাও, কাজে লেগে পড়ো। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত সকল জুটিরা নিজেদের মতো সুস্বাদু ইউনিক খাবার তৈরি করে ফেলে। ধীরে ধীরে সমস্ত দর্শকরা প্রত্যেকটা স্টলে গিয়ে খাবার খাওয়া শুরু করে দেয়। রঞ্জন এবং প্রিয়াঙ্কার বানানো ঘাসের পরোটার নাম শুনে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই দলে দলে সকলেই রঞ্জন এবং প্রিয়াঙ্কার স্টলে এসে ঘাসের পরোটা খাওয়া শুরু করে দেয়। সেই ঘাসের পরোটা খেতে সত্যি খুবই সুস্বাদু হয়েছিল, তাই অনেকেই তাদের কাছ থেকে ঘাসের পরোটা খায়। ওই প্রতিযোগিতা শেষ হওয়ার পর রঞ্জন এবং প্রিয়াঙ্কাকেই উইনার হিসাবে ঘোষণা করা হয়। প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তারা 2 লক্ষ টাকা হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। থ্যাংক ইউ রঞ্জন, তোমার জন্যই আমি এই কম্পিটিশনটা জিততে পারলাম। এবার শুধু অপেক্ষা আমাকে টিভিতে কবে দেখাবে। উফ, আমার তো আর তর্স হয়েছে না, আমি নিজেকে টিভিতে দেখতে পাবো। প্রিয়াঙ্কা অত্যন্ত আকুল ভাবে অপেক্ষা করতে থাকে নিজেকে টিভিতে দেখার জন্য। 2-3 দিনের মধ্যেই তাদের সেই কুকিং কম্পিটিশনের শো টিভিতে টেলিকাস্ট করা হয়। প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা এবং রঞ্জনের সেই ঘাসের পরোটা বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যে সকল দর্শকরা তাদের কাছ থেকে ঘাসের পরোটা খেতে এসেছিল তারা প্রত্যেকেই ঘাসের পরোটার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিল। আর সেখান থেকেই প্রিয়াঙ্কা এবং রঞ্জন দুজনেই ফেমাস হয়ে যায়। এর ফলে রঞ্জনের পরোটার দোকানে কাস্টমারের সংখ্যাও বহু গুণে বৃদ্ধি পায়। রঞ্জনের পরোটার দোকানে এসে সকলেই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে চায়। তাই প্রিয়াঙ্কা ও রঞ্জনের দোকানের ক্যাশ কাউন্টারে এসে বসে পড়ে। এই যে দাদা, আমরা এখানে এসেছি ঘাসের পরোটা খাওয়ার জন্য।
আপনি কি আমাদেরকে ঘাসের পরোটা বানিয়ে খাওয়াবেন? আসলে আমরা না সেদিন ওই কম্পিটিশনে যেতে পারিনি, তাই আমরা এখানে আপনাদের হাতের ঘাসের পরোটা খেতে এসেছি। এভাবে সমস্ত কাস্টমাররা রঞ্জনের হাতে ঘাসের পরোটা খেতে চায়। এর ফলে কিছুদিনের মধ্যেই রঞ্জনের ইনকাম অনেক বেড়ে যায়। একদিন হঠাৎ করে রঞ্জন এক সুখবর নিয়ে আসে। প্রিয়াঙ্কা, তোমার জন্য একটা খুশির খবর আছে। তোমার এই ঘাসের পরোটার ভিডিও সকলেই পছন্দ করেছে। আমার সঙ্গে একজন সিরিয়াল ডিরেক্টর দেখাও করতে এসেছিলেন। উনি ওনার সিরিয়ালে তোমাকে মেন ক্যারেক্টার হিসেবে নিতে চাইছেন। তোমাকে ওনাদের খুব পছন্দ হয়েছে, আর কালকে ওনারা তোমার অডিশনও নিতে চাই। এই শুনে প্রিয়াঙ্কা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ও মাই গড, রঞ্জন তুমি প্লিজ আমাকে একবার চিমটি কেটে দেখো তো। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এত তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হবে আমি তো ভাবতেও পারিনি। আমি সিরিয়াল করতে পারবো, মানে সবাই আমাকে প্রত্যেক দিন টিভির পর্দায় দেখতে পাবে। পরের দিনে প্রিয়াঙ্কা রঞ্জনের সঙ্গে সিরিয়াল করার জন্য অডিশন দিতে চলে যায়। সৌভাগ্যবশত প্রিয়াঙ্কাকে সিলেক্ট করা হয়। এভাবে প্রিয়াঙ্কা অভিনয় জগতে ঢুকে পড়ে। প্রিয়াঙ্কা দেখতে খুবই সুন্দর হওয়ায় এবং সে দুর্দান্ত অ্যাক্টিং করতে পারায় সকলেই তার সিরিয়াল প্রচন্ড পরিমাণে পছন্দ করে। ধীরে ধীরে প্রিয়াঙ্কা আরো অনেক সিরিয়ালে চান্স পায়। এভাবে 1 বছরের মধ্যেই প্রিয়াঙ্কা সিনেমাতে হিরোইন হওয়ারও চান্স পেয়ে যায়। সিনেমাতে চান্স পেয়ে প্রিয়াঙ্কা প্রচন্ড খুশি হয়। থ্যাংক ইউ সো মাচ রঞ্জন, আজকে আমার জীবনের এই সাফল্য শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে অনেক অপমান করেছিলাম, আর আজকে দেখো তোমার পরোটার জন্য, না তোমার এই ঘাসের পরোটার জন্য আমার জীবন পুরোপুরি পাল্টে গেছে। তুমি আমার লাইফে না থাকলে সত্যি আমি এত দূর পর্যন্ত এগোতে পারতাম না। তুমি এভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো। প্রিয়াঙ্কার কথা শুনে রঞ্জনের বুক গর্বে ভরে ওঠে। কয়েক মাসের মধ্যে প্রিয়াঙ্কার প্রথম সিনেমা রিলিজ হয়। প্রিয়াঙ্কার প্রথম সিনেমা এত ভালো হয় যে তাকে ন্যাশনাল লেভেলের অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়। এভাবে প্রিয়াঙ্কার মুখে তার জীবন কাহিনী শুনে সমস্ত রিপোর্টাররা অবাক হয়ে যায়। তাহলে বুঝতে পারলেন আজকে আমি যা কিছু শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য। আজকে আমার বলতে লজ্জা করে না, আমার হাজবেন্ড একজন পরোটাওয়ালা। এই শহরে এখন আমার হাজবেন্ডের 10টার বেশি পরোটার দোকান আছে, আর প্রত্যেকটা পরোটার দোকানে স্পেশাল ডিশ হলো ঘাসের পরোটা। আমার হিরোইন হওয়ার পেছনের প্রধান কারণই হলো এই ঘাসের পরোটা। এই ঘাসের পরোটাই আমার জীবন পাল্টে দিয়েছে। এভাবে প্রিয়াঙ্কা ধীরে ধীরে আরো সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে। একটা সময় প্রিয়াঙ্কা এবং রঞ্জন গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।